24-এ আবু সাইদ, ওয়াসিম এবং মুগ্ধ, 90-এ নূর হোসেন এবং 69-এ শহীদ আসাদ। যুগে যুগে বাংলাদেশি তরুণরা তাদের রক্তের রাজপথ রঞ্জিত করেছেন তাদের একটি সুন্দর ভবিষ্যতের জন্য, কথা বলার অধিকারের জন্য এবং গণতন্ত্রের জন্য। তাদের স্বপ্ন কি পূরণ হয়েছে? 69-এ আসাদের জীবন দেওয়ার এত বছর পরেও 24-এ একটি স্বাধীন বাংলাদেশে এসে আবু সাইদকে কেন জীবন দিতে হলো? এসব নিয়েই আজকে কথা বলবো এবং আমাদের সাথে আজকে আছেন শহীদ আসাদের ভাই প্রফেসর মনিরুজ্জামান এবং আনন্দমোহন কলেজের সাবেক প্রিন্সিপাল, এবং আমাদের সাথে আছেন শহীদ আসাদের ভাগ্নে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ। ওয়েলকাম টু স্টার কানেক্ট। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, সেটা হলো শহীদ আসাদ আসলে, আমরা তো জানি শহীদ আসাদের কথা বলে 69-এর আন্দোলনের সে মহান ব্যক্তি এবং যাকে হত্যা করার পরে আন্দোলনের মোড় ঘুরে গিয়েছিল, কিন্তু আসলে আমরা একটু পিছনে ফিরে যেতে চাই। শহীদ আসাদ আসলে ছোটবেলায় কিরকম ছিল, তার বেড়ে ওঠা কিরকম ছিল, এবং আপনার কোনো মজার অভিজ্ঞতা আছে কিনা তার সাথে? সেই আছে, কারণ কিছু যদি শেয়ার করতেন। খুব পিঠে ভাই, একেবারে আমরা 8 ভাই বোনের মধ্যে তো আমি আর আসাদ পিঠে, আমাদের মধ্যে কত 2 বছরের কম ডিফারেন্স এক একজনের, এবং একাডেমিক্যালি লেখাপড়ায় আমি তার 2 ক্লাস নিচেও পড়তাম, থাকতাম একই বিছানায়, একই রকমের কাপড় চোপড় পরা, একসঙ্গে খেলার মাঠে, সব একসঙ্গে খেতে বসা, সব অভিজ্ঞতা তো একই রকমের। তার মধ্যে আসাদ একটু ব্যতিক্রমের ব্যাপারে এরকম যে স্বভাবগতভাবে খুবই ভদ্র, বিনয়ী, খুব সংবেদনশীল মানুষ ছোট সময় থেকে। তার কাছে মানুষের দারিদ্র্য খুব তাকে করতো, পীড়িত করতো, মানুষের কষ্ট দিত এই ব্যাপারটা, এবং ফলে সে মনে করছে আল্লাহর কাছে প্রার্থনা করে দারিদ্র্য কমানো যায়, এই কাজ। তার পরবর্তী সময় যখন 6-7 থেকে পরে, তখন পলিটিক্যাল লিটারেচার নানান কিছু হাতে আসতে থাকে, পড়তে থাকে এইগুলি। স্কুলে তেমনভাবে খুব রাজনৈতিকভাবে ওরিয়েন্টেশন আমার কিছু হয় নাই, তবে কিছু পড়াশোনা করেছে এবং আমার সাথে যেটি আছে একসাথে চলতো। তারপরে যখন মেট্রিক পাস করলো এবং কলেজে এমসি কলেজে সিলেটে পড়তে গেল, তখন থেকে পলিটিক্যাল লিটারেচারগুলি পড়লো বেশি, একেবারে পুরোপুরিভাবে বামপন্থী রাজনীতি যেটা আছে সক্রিয় হয়ে গেল। তার কিছু বন্ধুবান্ধব জুটলো আরও এমসি কলেজে, তার মধ্যে দিয়ে ওখানে সায়েন্সে ভর্তি হয়েছিল, বিজ্ঞান বিভাগে ভালো ছাত্র ছিল। বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার পরে হলো কি, ওই যে রাজনীতি গিয়ে বেশি বেড়ে গেল তার, ফলে তিনি পড়াশোনায় অমনোযোগ হয়ে পড়ল, সায়েন্স আর কুলাতে পারল না, সায়েন্স বাদ দিয়ে আর্টসে চলে আসলো, 1 বছর পিছনে চলে পড়ে। তারপর সিলেট থেকে পাশ করার পরে যেটা ঢাকা ইউনিভার্সিটি এসে পড়ে, পড়াশোনা কমে গিয়ে রাজনীতি অনেক বেশি। এই আচ্ছা, এটা তো আসলো, বাট আপনি যদি বিস্তারিত বলতেন না রাজনৈতিক মতাদর্শ কি ছিল? আমি জানতাম যে তিনি বামপন্থী রাজনীতির সাথে যুক্ত, বাট এটা যদি একটু ডিটেইলে বলতেন। এটা হচ্ছে এক, এবং আরেকটা হচ্ছে এই যে 69-এর আন্দোলন, সেটাতে তিনি কিভাবে যুক্ত হতে শুরু করলেন? স্কুলে থাকাকালীন সময় আমি বলছিলাম, তার সাথে খুব সৌন্দর্য মনের মানুষ ছিলেন, সব কিছু নিয়ে ভাবতো, মানুষের দারিদ্র্য কষ্ট, সময়কালটা তো তখন বেশি ছিল, দারিদ্র্য তো খুবই মানে প্রকট ছিল, এটা ঠিক আশেপাশে। এটি আসাদকে খুব পীড়িত করতো। দুবেলা খাওয়ার মানুষ তখন তো খুব কম ছিল, খেতে পারতো যারা, মানুষের মধ্যে এত তারতম্য, তার তুলনায় আমরা অনেকখানি সচ্ছল, এইগুলো অর্থাৎ গর্তের জন্য চাল দিয়ে দেওয়া, ওদেরকে বেশি বেশি দিয়ে দেওয়া, এইগুলি ছিল আর কি, ছোটো কাল থেকে তার মধ্যে একটা ব্যাপার ছিল। পরবর্তী সময় 7-8 পড়ার সময় নানান ধরনের বইপত্র তার কাছে আসতে শুরু করলো। হ্যাঁ, তো বিশেষ করে এই পর্যায়ের পর থেকে যে চীনা লিটারেচার, চীন দেশের এইগুলি লাল বই, এইগুলি আসতে শুরু করলো। তারপরে যিনি কলেজে চলে গেলেন, প্রকৃতপক্ষে আরও অনেকের সান্নিধ্যে আসলেন, একেবারে যেটা মার্কসিস্ট রাজনীতি আমরা বলি, মার্ক্সবাদী এবং মূলত চীনপন্থী, এই জিনিসগুলি তার মধ্যে আসলো এই সিলেটে এমসি কলেজে পড়াকালীন সময়ে। সিলেট থেকে পাশ করলেন, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হলেন, ইতিহাসে থাকতেন ঢাকাতে। সময়কালটাও ছিল পাকিস্তানের জন্য ওই সময়কাল, যেটা 62-র পরবর্তী সময় থেকেই একদিকে আইয়ুব খানের ডিকেড অফ ডেভেলপমেন্টের তোড়জোড়, লৌহমানব আইয়ুব খান, আবার আরেক দিকে পূর্ব পাকিস্তানের মানুষদের মধ্যে এবং পশ্চিম পাকিস্তান অসন্তোষ ক্ষোভও বাড়ছিল। এইসব পরিপ্রেক্ষিতেই পরবর্তী সময় আসাদ মৌলানা ভাসানীর দ্বারা অনুপ্রাণিত হয়েই কৃষক সমিতি গড়ে তোলে নিজের এলাকায়। এটি এতই শক্তিশালী কৃষক সমিতি হয়ে পড়েছিল যে এটি সরকারের একটা মানে চ্যালেঞ্জিং ব্যাপার, আতঙ্কের ব্যাপার হয়ে গেছিল মূলত মুনায়েম খানের প্রশাসনের জন্য। এমপি সাহেব যারা আছেন, মুসলিমের নেতারা যারা আছেন, তারা এলাকায় যেতে পারতো না পর্যন্ত, এরকম এতটাই শক্তিশালী ছিল। তারপরে যেটা হলো, আমরা এখানে করতে পারি একটু, পূর্ব পাকিস্তান অসন্তোষ বাড়তে বাড়তে তখন
67-68 সন পারে 68 সনের থেকে মৌলানা ভাসানী ওইদিকে পশ্চিম পাকিস্তান, আর দি সেম টাইম জুলফিকার আলী ভুট্টো আন্দোলন শুরু করে দিয়েছেন। তো ঢাকায় মৌলানা ভাসানী আন্দোলন করছেন, শেখ মুজিবুর রহমান সাহেব তখন জেলে, তখনও বঙ্গবন্ধু হন নাই। তো আন্দোলনকে সেইভাবে নেতৃত্ব দিয়ে যাওয়া মৌলানা ভাসানী করেছিলেন। তারপরে যেটা হচ্ছে, এখানে মাঝখানে একটা কথা বলতে পারি, 68 সনের ডিসেম্বর মাসে 29শে ডিসেম্বর মৌলানা ভাসানী সারা বাংলাদেশের জন্য হাট হরতাল, তখনকার রাজনৈতিক আন্দোলনে যেসব প্রক্রিয়াগুলি ছিল তার মধ্যে ছিল হাট হরতাল। তো গ্রামের মধ্যে যেগুলি হাট বাজার, সেই গ্রামের মানুষকে সচেতন করার জন্য, সজাগ করার জন্যই সেখানে হাট হরতাল। 29শে ডিসেম্বর হাট হরতাল আহ্বান করলেন, রবিবার দিন ছিল। এই হাট হরতালে আসাদ করতে গিয়ে সেখানে তার কৃষক সমিতি এত ভয়াবহ কাণ্ড করে গেল, অভূতপূর্ব, হ্যাঁ, অচিন্তনীয়। 3-4 জন কৃষক সেখানে গুলিতে মারা গেল। সেই আন্দোলন আরো ছড়িয়ে পড়ল দেশব্যাপী। আসাদ সেইখান থেকে সাইকেল চালিয়ে নাকি ঢাকায় চলে আসলেন। এসে বিভিন্ন পত্রপত্রিকা তার যোগাযোগ ছিল, সাংবাদিক নির্মল সেন, আজাদে ছিলেন, মোস্তফা, গোলাম মোস্তফা, তাদের ইত্যাদি সমস্ত। বিশ্বাসই করতে পারে না কেউ, আসাদ মাথায় পট্টি বাঁধা, আসাদের মধ্যে ওই লাঠির আঘাত লাগেছে। সেখানে আসাদ তখন সবাইকে বলছে, কেউ বিশ্বাসও করতে পারে না যে একটা কৃষক হাট হরতালে মারা গেছে। নির্মল সেন পরে আসাদ মারা যাওয়ার পরে এটা লিখেছিলেন যে আমরা সেই খবরটাকে সেদিন নিয়ে করতেন, কিন্তু আজ আসাদ খবর হয়ে গেল। তো এই তো হাট হরতাল থেকে আসলে শুরু আর কি এটা 69-এর আন্দোলন। এবং আসাদ সক্রিয়ভাবে, যেটা বলছি যে ছাত্র ইউনিয়ন করার সময় শহীদুল্লাহ হলে তিনি হতে পারে তিনি প্রেসিডেন্ট ছিলেন অথবা সাধারণ সম্পাদক ছিলেন। তো ওই পদে উনি খুবই এঙ্গেজড হয়ে পড়েন রাজনীতিতে। এটি আচ্ছা, আপনার কাছে আসবো। আমি ফয়সাল ভাইয়ের কাছে যেতে চাই, সেটা হচ্ছে আপনি শহীদ আসাদের তো নিশ্চয়ই অনেক গল্প শুনে বড় হয়েছেন। তো আপনার কি আপনি মা বাবার কাছ থেকে শহীদ আসাদ সম্পর্কে কি জানতে পেরেছেন, এবং আপনি সাংবাদিক হিসেবে এই কিছুদিন আগেও কাজ করেছেন, তো আপনার সাংবাদিকতা জীবনে শহীদ আসাদের গল্পটা কিভাবে প্রভাবিত করেছে, অনুপ্রাণিত করেছে আপনাকে? দেখুন, আমার জন্ম তো 1983 সালে। সো সঙ্গত কারণে আমার শহীদ আসাদ সম্পর্কে আমার জানা হয়েছিল অনেক পরে। বাট ছোটোবেলা থেকে যেহেতু আমি হচ্ছে শহীদ আসাদের বোনের ছেলে, আমার মামা আমার পাশে আছে, সো আমি ছোটোবেলা থেকে, আমার আম্মা আমার সাথে খুব বেশি যে গল্প করেছিল তা না, বড় অবস্থায় পরে করেছিল। বাট আমি ছোটোবেলা থেকে সবসময় জেনে বড় হয়েছে যে হ্যাঁ, আমি একটা শহীদ আসাদ পরিবারের সন্তান। সো এটা আমার মাথায় এক ধরনের ইনগ্রেন ছিল যে না, আমার একটা মামা ছিল যে 69-এর একটা গণঅভ্যুত্থানের মহানায়ক ছিল। সো এই জিনিসটা আমার মাথায় ইনগ্রেন ছিল, কিন্তু অ্যাক্টিভলি আমি কখনো এইভাবে হিস্ট্রিক্যালি জিনিসটাকে খুঁজে দেখার চেষ্টা করিনি। আমার মামাদের সাথে আমি কথা বলেছিলাম, তাদের কাছ থেকে আমি জিনিসটা প্রথম দিকে মানে আমার কনসিয়াসনেসে জিনিসটা আসেনি যে এটা একটা বড় ঘটনা। এটা আমার বুঝতে অনেক সময় লেগেছে। হ্যাঁ, যখন আমি বোঝা শুরু করেছি যে হ্যাঁ, শহীদ আসাদ 69-এর গণঅভ্যুত্থানের যে নায়ক, এটা অনেক বড় একটা ব্যাপার। কারণ আমি 90 সালেও যে গণঅভ্যুত্থান, যেটা আমাদের তো আসলে 3টা গণঅভ্যুত্থান আমরা আমাদের এই বাংলার ভূখণ্ড যেটা বলা হয়, এটা মডার্ন হিস্ট্রিতে 3টা গণঅভ্যুত্থানই দেখেছি। ওই 69, একটা 90, আর একটা হচ্ছে আমাদের 24-এর গণঅভ্যুত্থান। 90 ওইভাবে আমি কনসিয়াসলি দেখিনি, কারণ 90-তে আমি ছোট ছিলাম। বাট পরবর্তীতে যখন নিজেই হিস্ট্রিক্যালি কনসিয়াস হয়েছি, তখন যখন পিছনের দিকে গিয়েছে, এবং স্পেশালি সাংবাদিক হিসেবে যখন আমি শহীদ আসাদ সম্পর্কে খুব বেশি লিখিনি, কিন্তু কয়েকটা আর্টিকেল যেগুলো লিখেছি, তখন যখন পড়তে গেছি তখন বুঝেছিলাম জিনিসটা কত বড় ছিল। আমার মামা বলল যে শহীদ আসাদের ব্যাপারটা কিন্তু খুবই ইউনিক, কারণ ওনার জন্ম হয়েছিল আমার নানার পরিবার কিন্তু খুবই কনজারভেটিভ পরিবার ছিল। ওই নরসিংদীর যে গ্রাম, ওই গ্রামের মধ্যে প্রমিনেন্ট পরিবারগুলোর মধ্যে এটা মৌলভী বাড়ি ছিল। সো মৌলভী আবু তাহেরের ছেলে, কিন্তু মামা ছোটোবেলা থেকে কিন্তু খুবই কনজারভেটিভ এনভায়রনমেন্টে বড়। কিন্তু এই পোলারাইজ ওয়ার্ল্ডে ওই মামা যেটা বলে যে মার্কসিস্ট যে আইডিওলজি, সেই আইডিওলজি দ্বারা কিন্তু তখন অনেকে, আমাদের কিন্তু জিনিসটা ওই সময় যদি দেখি 90s পর্যন্ত, সোভিয়েত ইউনিয়নের পতনের আগ পর্যন্ত অ্যাটলিস্ট কমিউনিস্ট রাজনীতিতে যোগ দেওয়া এটা কিন্তু এক ধরনের, আমি বলবো ফ্যাশনেবলই ছিল, নাকি মামা? এটা ফ্যাশনেবলই ছিল, কারণ তখন এই অধিকার আদায়ের জন্য যে রাজনীতি, সেই রাজনীতিতে মানুষ কমিউনিস্ট আন্দোলন বা তারা বামপন্থা যেটা বলে বা মার্কসিস্ট রাজনীতি যেটা বলে, সেটাই ছিল কিছুটা ফ্যাশনেবল। কিন্তু মামার একটা ইউনিক ট্রেটস ছিল, কারণ এটা যেটা ভাসানীর রাজনীতি, মামা কিন্তু একই সাথে আবার ছিল খুবই ধার্মিক, আবার একই সাথে ছিল মার্কসিস্ট। সো এই যে সোশ্যালিজম এবং রিলিজিয়ান, এই দুইটার যে একটা মিশেল, এই ইউনিক রাজনীতি কিন্তু আমরা আমার মনে হয় না এই অ্যাটলিস্ট গত 20 বছরে বাংলাদেশে এই জিনিস দেখছি। কিন্তু এই ভাসানী ন্যাপের যে রাজনীতি, ন্যাশনাল আওয়ামী পার্টির যে রাজনীতি, এই রাজনীতির মামা ছিল একজন মশাল বাহকের মতো, মানে ভাসানীর, আমি ডানহাতি বলবো, ভাসানীর একেবারে ডানহাতের মতোই ছিল। সো এই রাজনীতিতে, হ্যাঁ, মামা এই রাজনীতিতে
জিনিসটা তো এটা চেইন অফ ইভেন্টসের মতো, যে 60s দিকে যেটা ঘটেছিল স্পেসিফিক। এবার মামার যদি ওই 69-এর যদি গণঅভ্যুত্থানের কথা বলি, তাহলে আগরতলা ষড়যন্ত্রের মামলার কথা আসবেই, কারণ এটাই বেসিক্যালি ট্রিগার করেছিল বলে আমার ধারণা। আমার হিস্ট্রি থেকে আমার যা পড়া আছে তাতে আমি তাই জানি। সো আমি এই পার্টিকুলার জিনিসটা আমি জার্নালিস্ট হিসেবে যখন আর্টিকেল লিখেছিলাম, তখন মামাকে আমি একরকমভাবে চিনেছি, বাসায় আমি আমার মামাদের মায়ের মুখ থেকে একরকমভাবে চিনেছি। বাট আমার নিজস্ব রিয়েলাইজেশন এই দুটোর মিশেলে যেটা হয়েছে, সেটা আমি এখন বুঝতে পারি যে একটা গণ অভ্যুত্থান কিন্তু আসলে, যেমন আমরা কিন্তু 24-এ দেখেছি যে আনঅফিসিয়ালি 2000 উপরে মানুষ মারা গিয়েছে, অফিসিয়ালি এখনও বোধহয় 1400 সংখ্যাটা আমরা ইউজ করছি আমরা কিন্তু, বাট আমরা এখনও মানে আমরা যখন বাইরে, আমি জার্নালিস্ট হিসেবে যখন লিখতাম তখন কিন্তু ওভার 1400-1500 লিখতাম ইন্টারন্যাশনাল মিডিয়াতে। কিন্তু আমি যদি আন্দোলনের এই 24-এ গণঅভ্যুত্থানের ফেস বলে, আমাদের কিন্তু আবু সাইদ এবং মুগ্ধের নামটা আসে, কারণ যে কোনো গণঅভ্যুত্থানের কিন্তু একটা ফেস থাকে, তাই না? ইভেন 90s-এর আমরা সম্ভবত নূর হোসেন এবং ডাক্তার মিলনের কথা বলি। সো 69-এর কিন্তু ফেসটা আসাদ, 69-এর ফেসটা আসাদ, তার পরবর্তীতে মতিউর, সার্জেন্ট জহুরুল হক তারা ছিল, কিন্তু 69-এর ফেসটা কিন্তু আসাদ। সো এই জিনিসটা আমি ওই যে আমার বাসা থেকে শোনা কথা এবং আমার নিজের লেখালেখির জন্য রিসার্চ করার মাধ্যমে আমি এই জিনিসটা এতদিনে বুঝতে পেরেছি, হ্যাঁ, গণঅভ্যুত্থানের ফেস হওয়া অনেক বড় একটা বিষয়। সো এই জন্য আমি বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার কাছে আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, যেটা সেটা হচ্ছে বামপন্থী আন্দোলন নিয়ে আমরা কথা বলছি এবং শহীদ আসাদ, এবং আমি তার কাছ থেকে হাট হরতালের ব্যাপারে শুনলাম, সেই কনসেপ্টটা যে হাট হরতাল এবং কৃষকদেরকে কাজে লাগিয়ে যে একটা বৃহত্তর আন্দোলন করা যেতে পারে। তো একটা লেগেছে ছিল বামপন্থী আন্দোলনের ওই সময়। 2024 সালে এসে আমি যদি কম্পেয়ার করি, আপনি বর্তমানে বাংলাদেশে, আমি যদি বামপন্থী আন্দোলনের সেকাল একাল বলি, বর্তমানে আপনি আসলে বাংলাদেশের বামপন্থী আন্দোলনের লেগেসিটা কিভাবে দেখেন? দেখুন, এই বিষয়ে আমার আন্ডারস্ট্যান্ডিং, আমি যা বুঝি, আপনি বাংলাদেশে যদি বড় দুইটা পার্টি ধরেন, আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের যদি আইডেন্টিটি ধরেন, পলিটিক্যাল আইডেন্টিটি কি, বিএনপি হচ্ছে সেন্টার রাইট, আওয়ামী লীগ হচ্ছে সেন্টার লেফট, তাই না? কিন্তু এখানে আমি একটা ছোট্ট আমরা একটা অ্যানালজির কথা বলি, যে আপনার এটা হচ্ছে, আমি মোহাম্মদ জাফর ইকবালের বইতে ছোটোবেলায় একবার পড়েছিলাম যে ওই বাংলাদেশে যখন গ্রামে ফুটবল খেলা হয়, তখন ফুটবল খেলা হলে তখন তারা বলে যে ওই যে পজিশনগুলো, আমি রাইট ডাউন, আমি রাইট ইন, নানান রকম পজিশনের কথা বলে, কিন্তু সবাই বলের পিছে দৌড়ায়। সো আমার কথাটা হচ্ছে এখানে যে বাংলাদেশের রাজনীতিতে আমার কাছে মনে হয় বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, বড় দুইটা রাজনৈতিক দল, তাদের এরকম আইডেন্টিটি আর রাজনীতির মাঠে নামলে কোনো আইডেন্টিটি থাকে না, তারা সবাই ক্ষমতার পিছে দৌড়ায়। তো বাংলাদেশে এই কারণে বামপন্থী রাজনীতি বাংলাদেশে আমার কাছে মনে হয়, আমি কিন্তু পলিটিক্যালি কখনো অ্যাক্টিভ ছিলাম না, আমি ছাত্র জীবনের রাজনীতি কখনো করিনি। সো আমার পক্ষে পলিটিক্যালি কোনো অ্যাক্টিভ মতামত দেওয়া প্রবলেম, আমি রাইট ব্যক্তি না, কিন্তু আমার যে আন্ডারস্ট্যান্ডিং, আমার কাছে মনে হয় বাংলাদেশে বামপন্থী রাজনীতি, আমি লাস্ট 20 বছরে যা দেখেছি আমার ছাত্রাবস্থায়, ওই অবস্থায় বামপন্থী রাজনীতি এটা একটা খুবই নিশ রাজনীতি হয়ে গেছে। এই যে বললাম, যেখানে তো রাজনৈতিক আইডেন্টিটিতে সবার তো উদ্দেশ্য হচ্ছে সে ক্ষমতার পিছে দৌড়ানো, সেখানে বামপন্থী রাজনীতিবিদরা তারা কখনো লাইমলাইটে আসতেই পারেনি। এক মিনিট যদি কথা বলি, ওর সাথে ইন্টারফেয়ার করি, বামপন্থী রাজনীতির ইয়ে তো বাংলাদেশের মূল ইয়েটা তো শুরু করেছিলেন মৌলানা ভাসানী, এটাই সত্যি কথা। মৌলানা ভাসানী আন্দোলন করে গেছেন বামপন্থাকে বাংলাদেশে জনগণের মধ্যে কৃষক সমিতি ইত্যাদির মাধ্যমে পপুলারাইজ করার, যতটুকু গ্রামে গ্রামে সভা করে জাগরণ ঘটাইছেন। সত্যি কথা। আরেকটি সত্যি কথা হলো, মৌলানা ভাসানী কিন্তু ক্ষমতায়, ওই যেটা বললো যে অভিযোগ ছিল তার বিরুদ্ধে, কিন্তু ক্ষমতায় যাইতে চান না। রাইট। এখন বামপন্থারা কেন নির্বাচন করে নিয়েছিল যে না ক্ষমতায় যাওয়া তাদের উচিত কি উচিত না, পরবর্তী সময় তাতেই বিভক্ত হইয়া আওয়ামী লীগ ওই জায়গাটিতে চলে আসলো। ক্ষমতায় না গেলে কিছু করা যায় না, অথবা অন্য কিছু, অথবা অন্য কোনো লাভ বিবেচনায় সেখানে ক্ষমতাটা বড় হয়ে গেল। তার আগে পর্যন্ত মৌলানা ভাসানী যেটা চেয়েছিলেন, সত্যিকার অর্থে বামপন্থার লক্ষ্যটাতে কি, মার্কসিজম, সমাজতন্ত্র। সমাজতন্ত্র এমনি করা যাবে না, কৃষকদেরকে আগে সব কিছু করে তাদের মধ্যে সচেতনতা ঘটাতে হবে। মৌলানা ভাসানীর রাজনীতি ওই দিক থেকে ছিল, ফলে বামপন্থার রাজনীতিটা আসলে পরবর্তী সময়ে আলাদা হয়ে গেল। আওয়ামী লীগ ওই কারণে বরং ক্ষমতার ভাগাভাগি নিয়ে ওই জায়গায় তখন চলে গেল আর কি। যেটা আমার মামা বলল যে বামপন্থার রাজনীতির একটা পার্টিকুলার, আমার কাছে মনে হয় যে এখানে ফল্ট লাইন ছিল যে তারা ক্ষমতায় যাওয়ার যে রাজনীতি সেটা একটা পার্টিকুলার সময় পর্যন্ত করেনি। সেই কারণে এই বিভক্তির কারণে কিন্তু আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় না গেলে আসলে পরিবর্তন এইভাবে আনা সম্ভব না, সেই কারণেই তারা আওয়ামী লীগের জন্ম হইলো সেন্ট্রাল লেফট আইডেন্টিটি নিয়ে। আর বাংলাদেশের মূলধারার যে বাম রাজনীতিটা সেটা কিছুটা অবস্কিউর হয়ে গেল, কারণ তারা যেহেতু ওই কখনো কি বলবো যে তারা ওইভাবে ডিরেক্টলি উদ্দেশ্য নিয়ে এইভাবে
আমি বলবো যে গণমানুষের রাজনীতি এইভাবে করেনি, সেই কারণে তাদের তো আকাঙ্ক্ষা কোনো সময় ছিল না যে ক্ষমতায় গিয়ে জিনিসটা এইভাবে পরিবর্তন করা। তারা এক ধরনের বিপ্লব মানে বিপ্লব বলতে আমি যেটা বুঝাচ্ছি কন্টিনিউয়াস বিপ্লবের মধ্যে থাকতে চাচ্ছিল মানুষের সাম্য আদায়ের জন্য। সেই কারণে বোধহয় জিনিসটা আমার কাছে মনে হয় যে এই 24-এ এসে আমরা বাংলাদেশের মূলধারার কোনো বামপন্থী ভাবে দেখছি না। 24-এ যে শেখ হাসিনার পতন হবে সেটা কোটা সংস্কার আন্দোলনের নামে শুরু হলেও পুরো মাস পিপলের কিন্তু তার উপরে একটা অসন্তোষ ছিল। পরপর 3টা টার্মে হচ্ছে নির্বাচন দেওয়া হয়নি, তারপর হচ্ছে ইনফ্লেশন অনেক বেশি ছিল, মানুষ কম দামে খাবার পাচ্ছিল না, এবং আমরা কিন্তু দেখেছি একটা পর্যায়ে গিয়ে সব ধরনের মানুষ রাস্তায় নেমে গিয়েছে এবং কেউ ঘরে বসেছিল না। 1969 সালের প্রেক্ষাপটে আসলে তখন প্রেক্ষাপটটা কি ছিল, আইয়ুবের প্রতি সাধারণ মানুষের ঘৃণাটা কিরকম ছিল এবং তখনও কি পরিমাণের মানুষ রাস্তায় নেমেছিল? আসলে আইয়ুবের প্রতি ঘৃণা ছিল না, কোনো রাজনীতি দেশে ছিল না একেবারেই। প্রকৃতপক্ষে বলতে আইয়ুব খান তো 1998 সালে ক্ষমতা দখল করলো সামরিক মানুষ, আয়রনম্যান, প্রচণ্ড শক্তিশালী দাপটশালী মানুষ, সেন্ট্রালাইজড একটা অ্যাডমিনিস্ট্রেশন। পূর্ব পাকিস্তানে এইখানে দল তো কম ছিল না, আমরা বলতে পারি তার পিছনে গিয়ে একটু 54 সনে যুক্তফ্রন্টের আন্দোলন, এটা প্রথম। তার আগে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে এই ধরনের কিছু মানুষের জাগরণ হলো বটে। হ্যাঁ, পশ্চিম পাকিস্তানের থেকে আমাদের স্বার্থ আলাদা অথবা ভিন্ন কিছু এবং বৈষম্য, এই ব্যাপারগুলো আমরা বুঝতে শুরু করেছিলাম। পূর্ব পাকিস্তান আমাদের ছিল, যেটা পাকিস্তানের অংশ হিসাবে, সেইখান থেকে বুঝেছিলাম, কিন্তু করার কিছু ছিল না। কারণ নেতৃত্বের মধ্যে একটা বড় ব্যাপার ছিল, কারা? শেরে বাংলা ফজলুল হক। আমরা যদি আরও আগে যাই, সেখানে তিনি তখন পশ্চিমবঙ্গের যুক্তবঙ্গে তিনি প্রধানমন্ত্রী বলা হতো, মুখ্যমন্ত্রী না, সেখানে ছিলেন। সোহরাওয়ার্দী সাহেব ছিলেন, নাজিমুদ্দিন সাহেব ছিলেন। তারা চেয়েছিলেন, অনেকের মনে ভাবছিলেন যে তারা তো হয়তো যুক্তবঙ্গই হবে, ভেঙে যাবে, এটা নয়। ভেঙে যখন গেল তখন তাদের নেতৃত্ব তো প্রশ্নের সম্মুখীন হয়ে গেল সত্যিকার অর্থে। ফজলুল হকেরই বলেন, সোহরাওয়ার্দীর বলেন, ভাসানী তো অনেককাল পর্যন্ত সেইখানে আসেনি। তার দাবি ছিল এই পাকিস্তান কেমন করে হলো, পূর্ব পাকিস্তান, আসাম নাই, আর ওইসব যেগুলি তিনি কাঙ্ক্ষিত ছিল। তো ফলে হয়েছে কি, তারা যখন আসলে তারা অর্গানাইজড হওয়ার সুযোগটা পাইলেন কোথায়? প্রধানত তাদের যেটা অ্যাপিয়ারেন্স যেটা বড়োভাবে হলো সেটা হলো যুক্তফ্রন্টের নির্বাচনে। আমরা সবটাই খালি পশ্চিম পাকিস্তানের দোষ দেই। এখানে যদি আমরা দেখি একটু, যুক্তফ্রন্ট নির্বাচনের পরে আমরা তো অনেকখানি, আমরা সরকার ফর্ম করলাম, টিকলো না কেন? অনেক কিছু এখানে আছে যেগুলি বলার, এগুলি ঘাটাঘাটি করলে আমাদের ইতিহাসে কিছু লজ্জাজনক জিনিস বের হবে। তো এই অবস্থার মধ্য দিয়েই তো আমরা ইতিমধ্যে অনেক দিন পার হয়ে গেছে, আমরা একটা কনস্টিটিউশন দিতে পারতেছি না, পাকিস্তানের জন্য একটা কেন্দ্রীয়ভাবে একটা সংবিধান রচনা করতে পারছি না। হ্যাঁ, তখনই তো হলো আমাদের আইয়ুব খান সাহেব, তিনি শাসনভার গ্রহণ করলেন মিলিটারি। তার আগে আরও অনেকগুলি কারণ ছিল। মিলিটারি আমাদের দেশে কেন শক্তিশালী হয়েছিল, এগুলির পিছনে ইতিহাস যাইতে গেলে আমাদের যেভাবে পাকিস্তান হয়েছিল, আমরা বলি অনেকটা কীট দংশিত পাকিস্তান, যেভাবে আমরা অনেক কিছু পাই নাই, আমরা জুনাগড় পাই নাই, কাশ্মীর পাই নাই, হায়দ্রাবাদ কেন পাই নাই, অথবা তাদের ভাগ্যে কী ছিল, এগুলি নানান বিষয় তো আমাদের ছিল। ফলে এই পাকিস্তান নিয়ে একদিকে আমরা সন্তুষ্ট ছিলাম না, ভারত চাইছে এগুলি দখল করার নিতে, পাকিস্তান বাধা দিতে গিয়ে তার সামরিক শক্তিটা ওইখান থেকেই মূলত পাকিস্তান এখন আজকেও যেটা চলছে পাকিস্তানে সামরিক শক্তির। তো আইয়ুব খান এক সময় সমতাকে দহন করলো, ভালো মন্দ, তারপর আমরা যতটা খারাপ দেখেছিলাম আইয়ুব খানের আমলে এসে আমরা কিছু ভালো দেখেছি আসলে সত্যিকার অর্থে। আমার তো মনে আছে আমাদের অর্থনৈতিক অবস্থা অনেকটা ভালো হলো, আমাদের স্কুলের অবস্থা ভালো হলো। আমি যখন, আমার ভাই বড় ভাইয়ের যখন পরীক্ষা দিচ্ছেন 3-4 বছর আগেও, তখন স্কুলের ছাত্র সংখ্যা ছিল 20 থেকে 25, আমি যখন পরীক্ষা দিচ্ছি তখন সেটা 225। বা আমার আগে যারা অনেক জায়গায় অনেক প্রাইমারি স্কুলগুলি পাকা, তো কাজে এইসব তো ঘটছিল। কিন্তু তার মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য, এটা তখন আরো বেশি চোখে লাগলো আমাদের। এই যে ইয়েগুলি যখন আসলো তখনই আমাদের মধ্যে কিছু আন্দোলনের সূচনা। তারপরও আইয়ুব খান ছিল একসময়, যে ভুট্টো আইয়ুব খানের ডান হাত ছিল, তারপরে বের হয়ে আসা আইয়ুব খানের বিরোধিতা শুরু করলো এই পশ্চিম পাকিস্তানে। আসলে সেটা দেখাতে মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান তখন জেলে, কেউই প্রমিনেন্ট, কেউ বাইরে ছিলেন না, শেখ মুজিবুর রহমান সারা উল্লেখযোগ্য। তখন আপনার যেটা হলো, মৌলানা ভাসানী পশ্চিম পাকিস্তান আন্দোলনকেই এইখানে বাংলাদেশে তিনি আন্দোলন শুরু করলেন 68, যেটা বললাম হাট হরতাল, সেটার মধ্য দিয়ে এই আসলে যেটা হলো। তারপরে যেটা 20 তারিখে যদি আসি আমরা ওইখানে, তারপরে হলো আসার সকালবেলায় বাড়ি থেকে বের হয়ে গেল একটা রুটি খেয়ে মাত্র বোধ হয়, পকেটে তার নাকি একটা চিরকুটো ছিল, সেটি নিয়ে বের হয়ে পড়লো। তারপর 44 দ্বারা ভঙ্গ করা বের হওয়া, সেইখানেও নানান রকম মত দ্বিমত ছিল, বিভক্তি, কেউ
ভঙ্গ করে মিছিল করে যাবে, আবার কেউ যাবে না, আসাদ বের হয়ে বললো স্লোগান দিয়ে, বিরাট বড় মিছিল। তো মিছিল যখন নাকি সামনে গেল, মেডিকেল কলেজের সামনে যে জায়গাটার নাম ইমার্জেন্সি গেটের বর্তমান নাম বোধ হয় চানকারপুল, ওইখান থেকেই তাকে গুলি করা হয় একটা মিছিলের উপর। খুব শান্ত মিছিল ছিল, এমন কিছু হয় নাই, আনরুলি হয় নাই। তারপরে যেটি ঘটলো এটা অভাবিত। আমি যেটি বলছি জাহিদ খানের এটাকে না, তার সামান্য নড়ে নেই, হ্যাঁ সে শক্তি সমানেই ছিল, কিন্তু এইভাবে কিছু ঘটতে পারে, এটা স্পার্কলিং, এটা স্ফুলিঙ্গ থেকে যেমন আগুনের বিস্তার মহা ঘটে যায় না, আগ্নেয়গিরি যেমন বিস্ফোরণ ঘটে, এমন ঘটে গেল এই 20 তারিখে। আমাদের সচিবালয় একটা দুর্গ দেওয়া হয় সরকারের, সেইখান থেকে বের হয়ে পড়লো সমস্ত, কোনো কিছু বাদ মানে নাই মিছিলে। ছাত্রীর সংখ্যা তো তখনও কম, কিন্তু বের হয়ে পড়লো গৃহিণীরা আন্দোলনে। বিশ্ববিএসের সাথে তুলনা করা হয়েছে আগ্নেয়গিরির সাথে, যে এমনভাবে হয়ে পড়লে কেউ ভাবতেও পারেনি এটি। তারপরে 21 তারিখে তার চেয়ে বেশি এভাবে সেটা ঘটে গেল। আইয়ুব খান পদত্যাগ করলো। সবচেয়ে বড় বিষয় যেটা ছিল 11 দফা আন্দোলনের প্রথম আমরা যদি দেখি 1, 2, 3, 4, 10 পর্যন্ত, তার মধ্যে শেখ মুজিবের মুক্তি দাবি ছিল না। 11 দফার মধ্যে বোধহয় ক, খ, গ এর মধ্যে কোন জায়গায় শেখ মুজিবের মুক্তি দাবি করা হয়েছিল, তাও কি রাজবন্দীদের মুক্তি চাই, শেখ মুজিবের মুক্তি চাই। ওইখানে সামগ্রিকভাবে এটি 11 দফা আন্দোলন শুরু হয়েছে। 11 দফা আন্দোলন আসাদ যখন মারা গেল তার আগে পর্যন্ত আমরা 6 দফার নাম শুনি নাই। শেখ মুজিবুর রহমান সাহেব যখন জেল থেকে বের হয়ে পড়লেন, তখন তো তিনি অনেক বড় নেতা, বলতে শুরু করলো আমাদের 11 দফা 6 দফা আন্দোলন। 11 দফা দিয়ে 5 বার উচ্চারণ হয়, একবার 6 দফা। তারপরে আসলো যে আমাদের 11 দফা 6 দফা আন্দোলন 5 বার ছিল না, 11 দফা 3 বার, এখানে 6 দফা এসে বলে 11 দফা না। তারপরে আমাদের 6 দফা 11 দফা আন্দোলন, 6 দফা তখন আচ্ছা ওভারটেক করে গেল। দ্যাট ওয়াজ দ্য থিং। সেটা যদি একটু আরেকটু বিস্তারিতভাবে বলতেন, কিভাবে হচ্ছে আন্দোলনের ফসল আসলে আওয়ামী লীগ আস্তে আস্তে নিল, এবং তোফায়েল আহমেদের ব্যাপারে একটা বলা শুরু করেছিলেন। ছাত্র সংগ্রাম পরিষদ 11 দফা আন্দোলন, আগরতলা মামলা প্রত্যাহার, শেখ মুজিবের মুক্তি, রাজবন্দীদের মুক্তি, ওইভাবে ছিল। একটা টার্গেটে পরিণত হলো আগরতলা মামলা, কারণ আগরতলা মামলা তখন চলছিল, এখানে কেসটা চলছিল মামলাটা, ফলে এটা একটা টার্গেট হয়ে গেল, ভবন আক্রান্ত হলো ইত্যাদি হলো সেইখান থেকে। ফলে তারপরে আইয়ুব খান তখন আগরতলা মামলা প্রত্যাহার করলো। আমি বললাম তো, শেখ মুজিব তখন নূতন উচ্চতায় এখানে চলে আসলেন বঙ্গবন্ধু, এবং বঙ্গবন্ধু টাইটেলের ব্যাপারে না বলাই ভালো আমার জন্য। এখানে ইতিহাসের নানান বিষয় আছে। ছাত্র সংগ্রাম পরিষদে তো ভালো মত ছিলেন, অন্য যারা ছিল ছাত্র ইউনিয়ন তখন মতিয়া গ্রুপ, আরেকটা ছিল মেনন গ্রুপ, ওইভাবে তারাও ছিল, মোস্তফা জামাল হায়দার, মাহবুবুল্লাহ, তারা ছিল মেনন গ্রুপের পক্ষ থেকে, সাইফুদ্দিন মানিক আর বোধহয় শামসুদ্দোহা ছিল ছাত্র মতিয়া গ্রুপের পক্ষ থেকে। তো এখানে হলো কি, তখন গিয়ে যেটা শেখ মুজিব যখন ছাড়া পেয়ে গেলে, তখন আন্দোলন সম্পূর্ণভাবে আর অনেকেই স্তিমিত হয়ে গেল, শেখ মুজিবের নাম বেশি ভেসে বলল, এটি হলো। এবং এইখানে বোধহয় আপনারা জানেন বোধ হয় যে কত 19 তারিখে বোধহয় ফেব্রুয়ারি মাসের না হলো, শেখ মুজিব সাহেব মুক্তি পেলেন, কিন্তু উনি কিন্তু সবাইকে সংবর্ধনা দেওয়া হলো, একসঙ্গে সংবর্ধনা নিলেন না, তিনি নিলেন 23 তারিখে আলাদা করে। সেই কারণে তো ভালো আমাদের মনে ছিল, আমরা জানতামও না ছাত্র সংগ্রাম পরিষদের তারা, যে হঠাৎ করে তিনি আকস্মিকভাবে বঙ্গবন্ধু ঘোষণা করে দিলেন। আমাদের আপত্তি হয়তো করতাম না, কিন্তু যেটা হওয়া উচিত ছিল ছাত্র সংগ্রাম পরিষদে এটি পাশ করিয়ে নেওয়া, বলে নেওয়া সবার মতামত, এটি ছিল না তখন। আর বঙ্গবন্ধু যখন হয়ে গেলেন, তখন আর বাদ বাকি অনেক কিছু তার নিচে পড়ে গেল, এইটা ঠিক। তো এইভাবে 69-এর আন্দোলন যেটা শুরু হয়েছিল যেভাবে, পরিণত ঠিক আরেকভাবে হলো। আচ্ছা, এই পরিপ্রেক্ষিতে ফয়সাল ভাই আপনাকে বলতে চাই যে 24-এর যে আন্দোলন, সেটার ফসল কি কোনো বিশেষ গোষ্ঠী কুক্ষিগত করা, বা সেই আন্দোলন বেহাত হওয়ার কি কোনো রিস্ক আপনি দেখেন কিনা, এবং সেটা কিভাবে ডিল করেন? দেখেন, আন্দোলনের বেহাত বিষয়টা কি, যেমন ধরেন 69-এর যে এই গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের যদি আলটিমেট ফসল কি বাংলাদেশের জন্ম, এবং সেখানে আমাদের শেখ মুজিবুর রহমান সাহেবের যে নেতৃত্ব, সবই আমাদের এখানে আমাদের পরিণতিটা কিন্তু খুবই ভালো। এখন আপনি যদি এখানে 24-এ, এখানে আমরা যদি আসি 24-এ যে গণ অভ্যুত্থান যেটা, এটাও কিন্তু এগেইন এখানে অনেক হয়তো প্রেডিক্ট করতে পারে যে আমাদের নির্বাচনের পরবর্তীতে যে সময়টা, সেটা একটা অস্বস্তিকর সময় ছিল, কারণ এরকম একটা নির্বাচন করে ফেলবে আবারও, এক্স্যাক্টলি আবার এই 2024-এর নির্বাচনটা তো আসলে এভাবে হবে, এটা কেউ কাম্য ছিল না, তাই না? তার পরবর্তীতে সময়টা অস্বস্তিকর ছিল, কিন্তু তারপরও কিন্তু জুলাইয়ের শুরুতেও যখন এই কোটা বিরোধী আন্দোলন শুরু হলো, তখনও কিন্তু কেউ কিছু বুঝেনি যে এটা একটা মানে কি বলবো, 1.5 মাসের মধ্যে এরকম ঘটনা ঘটে যাবে।
ইভেন আমার খেয়াল আছে যে কোটা বিরোধী আন্দোলন যখন মোটামুটি প্রথম জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু করে জুলাই 14 তারিখের আগ পর্যন্ত এটাকে বলছিল যে আমাদের আগের যে গভর্নমেন্টের যেটা আমাদের ওই স্মোক অ্যান্ড মিরর পলিসির মতো, যে তারা একটা বড় ঘটনাকে আরেকটা ঘটনা দিয়ে চাপা দিত, যে তারা বলতে চাচ্ছিল যে বাংলাদেশে হয়তো কিছুটা সরকারি এই আন্দোলনকে কি বলবো যে তারা এই আন্দোলনটা করছে, কিন্তু এটা তো কমপ্লিটলি পরে বোঝা গেল উল্টা জিনিস। আমাদের 14 তারিখে ওই যে আমাদের প্রেস কনফারেন্স থেকে যে শুরু, সেখান থেকে যে আবু সাইদের মৃত্যু, সেই মৃত্যুর পরে যে এই 21 দিনের মধ্যে সরকার পতন, সেটা কিন্তু আসলে এভাবে পুরো জিনিসটা বোঝা যায়নি। 5ই আগস্ট থেকে আজকে হচ্ছে জানুয়ারির 19 তারিখ, তো অল্প সময়। আমার কাছে ওই যে আমি যেটা সবসময় বলি যে আমার কাছে মনে হয় যে মানুষের এতদিন আসলে কি হতো যে এই 15 বছরের আমলে, স্পেসিফিক্যালি 15 বছরের পরের 11 বছর, আমি প্রথম 4 বছরকে, প্রথম 2008 থেকে যে শেখ হাসিনা যে প্রথম শাসন আমল, সেটাকে আমি সবসময় তাকে একটা ছাড় দিই, যে উনি কারণ 2008-এ একটা মোটামুটি গ্রহণযোগ্য একটা নির্বাচনে উনি কিন্তু ক্ষমতা এসেছিল, তারপরে এগুলো বাদ দিলাম। সো প্রথম 4 বছর একরকম ছিল, তার পরবর্তীতে কমপ্লিটলি দুঃশাসন। এটা আসলে একরকম, এটা এক কথা বলা যায় যেটা আমরা ফ্যাসিবাদ বলি, কিন্তু এটা ফ্যাসিবাদ, এটা মাফিয়াতন্ত্র। একটা পর্যায়ে যেটা ছিল যে এটা মাফিয়াতন্ত্র, এটা আসলে ফ্যাসিবাদেরও তো কিছু লক্ষ্য থাকে, দেশের স্বার্থ আইডিওলজি বড় থাকে, দেশের স্বার্থটাও বড়, এটাই এক্স্যাক্টলি, কিন্তু এটা মাফিয়াতন্ত্র ছিল। এটা মানুষকে আসলে একেবারে আষ্টের পৃষ্ঠে তাদেরকে একদম কি বলবো যে একদম দম বন্ধ করে ফেলেছিল। এখন যেটা যে 5ই আগস্টের পরে এখন অ্যাটলিস্ট আপনি যদি গণমানুষের কাছে যান, অনেক রকম অসন্তুষ্টি, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে নাই, গভর্নমেন্টের অনেক ধরনের ব্যর্থতা আছে, আইন শৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণে নাই। মানে এটাকে, কারণ আমাদের তো ব্যাপারটা কি, আমাদের পুলিশ এইভাবে পলিটিসাইজ হয়ে গিয়েছিল যে এখনো নিয়ন্ত্রণে আসে নাই। কিন্তু আপনি যদি ইন জেনারেল মানুষের কাছে যান, গণমানুষের কাছে একটা স্বস্তি পাবেন যে না, শেখ হাসিনা নাই। মানুষের কাছে যান, দেখবেন যে আওয়ামী লীগ কোনো কিছু করছে, বা স্পেসিফিক্যালি শেখ হাসিনা কোনো কিছু করছে, বা কোনো জায়গা থেকে কোনো লিক কনভারসেশন বের হচ্ছে, বা কোনো ইভেন কদিন আগে হরতালের ডাকও দিল। সো আপনি এই জিনিসগুলো দেখবেন যে মানুষ দল মত নির্বিশেষ এক হয়ে এই বিষয়ে একমত যে না, আমরা একটা দুঃশাসনকে হটিয়েছি, এখন আমরা নতুন বাংলাদেশ গড়ব, এখন গড়ার পথ খুবই বন্ধুর। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার মনে হয় না ম্যাস মুভমেন্ট যেগুলো হয়, 69-এরও ম্যাস মুভমেন্টের পরিণতি যেটা ছিল, সে কাম্য পরিণতি এসেছিল। 90s-ও যদি ধরেন, হ্যাঁ, এরশাদকে তো এখন অনেকে বলে যে আমাদের হাসিনার শাসনামল দেখে যে এরশাদ সফট ডিক্টেটর ছিল উনি, কিন্তু ওটা 90s-এর কিন্তু গণ অভ্যুত্থানের পরিণতি ভালো, যে আমরা এরশাদের শাসনকে হটিয়ে একটা গণতান্ত্রিক বাংলাদেশ এনেছিলাম। সো 24-এর পরিণতি অবশ্যই ভালো। 24-এ আমরা যেটা চেয়েছিলাম সেটা পেয়েছি। এখন নতুন বাংলাদেশ আমরা কিভাবে পাবো, কোনো পার্টিকুলার গোষ্ঠী সেই ফসলটা ভোগ করার চেষ্টা করছে কিনা, আমরা আদৌ ফুল গণতন্ত্র, যেটা রিয়েল গণতন্ত্র ফেরত পাবো কিনা, সেটা আমার কাছে মনে হয় আমরা আরেকটু সময় দিয়ে দেখি। বাট আমার কাছে মূল পরিণতি ভালো। রাইট, তো এই ব্যাপারে অলরেডি কথা বলেছেন, বাট আমি আরো জানতে চাচ্ছিলাম আর কি, আসাদকে তো চাংখারপুলে যে মিছিল থেকে তাকে গুলি করা হলো, এবং তার যে রক্ত ভেজা শার্ট, সেটা পরে আসাদের শার্ট নিয়ে অনেক লেখালেখি হয়েছে, এবং সেটা পরে যে আন্দোলনটা ছড়িয়ে গেল, আমি জাস্ট আপনার থেকে জানতে চাই যে ইমিডিয়েট রিঅ্যাকশনটা কিরকম ছিল, মানে সেটা আমি আরো জানতে চাই যে কিভাবে ছড়ায় গেল এবং টার্নিং পয়েন্ট এটাকে বলা হয়, তো ওটা নিয়ে যদি আপনি আরেকটু বলতেন। অনেকেই অনেক রকম লিখেছেন, সঙ্গে তার মিছিলে ছিল। আমি এদিন দেখলাম যে এই উপলক্ষে একটু মানে জানতে গিয়ে দেখলাম হায়দার আনোয়ার খানের ভাই হায়দার আকবর খান জুনু, তিনি সাথে ছিলেন, তিনি বলছেন আর কি যে এরকম যে গুলি হলো, সাথে সাথে আসাদ পড়ে গেল, কেউ একজন দৌড়ে পানি নিয়ে আসলো, পানি দিল, তারা সেখানে দৌড়ে ইমার্জেন্সি নিয়ে গেল, কিন্তু আসাদ ততক্ষণে নাই। একদিকে হলো যে সারা বাংলাদেশে মানুষ ভেঙে পড়লো, যেটা শোনার সাথে সাথেই আবার সরকারও তো হয়ে গেল অনেক বেশি তৎপর। নাই মানে তখনই মানুষের মধ্যে এমনই অবস্থার সৃষ্টি হলো যে আসাদের ডেড বডি নিয়ে, মৃতদেহ নিয়ে মিছিল করবে, যে অবস্থার সৃষ্টি হলো। গভর্নমেন্ট তো প্রমাদ গণলো, ফলে তারা তৎপর হলো লাশ চুরি করে নিয়ে যাবে, কিছুদিন জনগণের কাছে লাশ পড়তে দিবে না। সারা মেডিকেল কলেজ কর্ডন করে ফেললো লাশ নেওয়ার জন্য, তন্ন করে ভিতরে গিয়ে তালাশ করছে, লাশ পাইল না। আমার বড় ভাই তো মেডিকেল কাজ করছিলেন, তখন উনি হঠাৎ করে কানে গেল যে গুলি হয়েছে, মারা গেছে। কে মারা গেছে এটাও জানলো যে আসাদ, মৌলানা ভাসানী, আতাউর রহমান খান, আরও কারা কারা ছিলেন, তারা আসলেন। আসাদ ময় তো সারা এই যে যেটি বললো যে এখানে আইয়ুবের নামটি ছিল, সেটি মুছে দিয়ে সেখানে আসাদ হয়ে গেল, আইয়ুব গেট হয়ে গেল আসাদ গেট। আসাদের শার্টটা তো অনেকদিন পর্যন্ত ছিল, আমরা যেভাবে পারিবারিক সংরক্ষণ করার চেষ্টা করেছি। তার পরবর্তী সময় যেটি হলো, আমার সাথে যোগাযোগ করলেন ঢাকা জাতীয় জাদুঘর থেকে ডক্টর এনামুল হক, তিনি একসময় আমাদের পরিবারের সাথে ইয়ে করেছিলেন, শার্টটা চাইছিলেন, দেয়নি। বললাম যে ঠিক আছে, মিউজিয়ামে দিয়ে দিতে পারি, তবে আমরা যেটা চাইবো শেখ মুজিবুর রহমান সাহেবের নামে একটা গ্যালারি আছে বিশেষভাবে, সমস্ত তার এক্সিবিট সহ। তো আমরা বললাম যে তোমরা
এরকম একটা গ্যালারি কিছু করো, আসাদের যা কিছু আছে আমরা সব দিয়ে দিব। এটি নিয়ে তারা ঠিক সিদ্ধান্তে আসতে পারলো না। হ্যাঁ, তারা কোনো ইয়ে করতে পারলো না। আর আমার বড় ভাই ইঞ্জিনিয়ার সাহেব বললেন যে না, এটি করো তোমরা, তাহলে দিব। এই তারপরে তারা এটি করেও নেয়, উদ্যোগ নেয় কিছু, দেওয়া হয় নাই। পরবর্তী সময় যেটা হলো আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর, তারা চাইলেন শার্টটা, এবং যতটুকু মর্যাদা দেওয়া দরকার সেটি তারা দিবেন। হ্যাঁ, কিন্তু ইন দ্য মেইন টাইম হয়েছে কি, আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না। আর আমাদের পরিবারে যিনি সবচেয়ে এসব ব্যাপারে মুরব্বী সিদ্ধান্ত নেওয়ার মালিকটি ছিলেন রশিদ ভাই, করোনা হয়ে মারা গেলেন। এটাও একটা ব্যাপার, আসলে আমরা কোনো ইয়ে করতে পারছিলাম না। আর ফলে শার্টটা রক্ষা করাটা একটা মুশকিল, বললাম ফেব্রিক জিনিস, কাপড়। তখন ওরা ইয়ে আছে, আমার আরেক ভাই ডাক্তার, তার ছেলে ওই যে ঢাকা মেডিকেল কলেজে ডক্টর যে ছিল, লন্ডনে, তো গ্লাসগোতে, গ্লাসগোতে খুব বড় ডাক্তার নাকি, ও নিয়ে গেছিল রিপেয়ার করার জন্য। ওখান থেকে গিয়ে কিছু সমস্যা হয়েছে, যে ও দিবে, যে ও শার্টটা দেওয়ার অথরিটিকে, ওরা সেই প্রশ্ন তুলছে। আসাদকে চিনে তারা, লন্ডন মিউজিয়াম বা সেইখানে ব্রিটিশ মিউজিয়াম, কিন্তু আসাদ হলে তারা, কিন্তু আসাদের শার্ট দেওয়ার সে কে, এটি একটা অথরিটি তার প্রশ্ন তুলছে। এটি সে মীমাংসা করতে পারছে না। তো এই নিয়ে আবার তাকে আমি আজকেই আলাপ হলো, আজকে আমি আইয়া পাঠাইছি, তুমি শার্টটা পাঠাই দাও, আমি মুক্তিযুদ্ধ জাদুঘরে দিয়ে দিব, তখন আর ওই অথরিটির প্রশ্ন লাগবে না। মুক্তিযুদ্ধ জাদুঘর ইজ এনাফ কোয়ালিফাইড, তাই না? তারা পাঠিয়ে দিলে তখন বিনামূল্যে তারা করে। আপনাদেরকে জাদুঘর তো তাদের মধ্যে একটা রিলেশন থাকে। ওইটা প্ল্যানটা কি লন্ডনে পাঠায়, তারপর লন্ডনে এখন অলরেডি গ্লাসগোতে আছে। আচ্ছা, আমার যে ওই আজকে এখানে আসার আগে চাইলাম, কারণ এই শার্টের ব্যাপারে আমার আরো কয়েক জায়গা থেকে, কালের কণ্ঠ থেকে ওইটার উপরে ফিচার করতে চাই। তো আমি বললাম দুর্ভাগ্যজনক শার্টটা আমাদের কাছে নাই, দূরে আছে। তো এই শার্টটার অবস্থা যাক। তো আমার সাথে কথায় কথায় ইয়ে হচ্ছিল আর কি, অনেকেই প্রশ্ন করছে, মানে এমনভাবে প্রশ্ন আসছে শামসুর রহমান সাহেবের কাছে, আসাদকে তো আপনি বিখ্যাত করে দিলেন, হ্যাঁ, আসাদের শার্ট লেখে সর্বত্র আসাদের। শামসুর রহমান সাহেব খুব হামলি যে কথাটা বললেন, বলে আমি বিখ্যাত করি নাই, আসাদ লিখে আমি বিখ্যাত হয়েছি। আসাদের শার্ট লিখে আমি বিখ্যাত হয়েছি, আসাদকে আমি বিখ্যাত করবো। আচ্ছা, আপনার কাছে আমি প্রশ্ন করবো, আপনি 24-এর আন্দোলনটা সাংবাদিক হিসেবে খুব কাছাকাছি ফলো করেছেন এবং 69-90-এর আন্দোলন সম্পর্কে জেনেছেন, পড়েছেন। তো তিনটা আন্দোলনের মধ্যে আপনার কাছে নেতৃত্বের জায়গা থেকে, শহীদদের বিষয় থেকে, কত মানুষকে মেরে ফেলা হয়েছিল এবং সবকিছু দিক থেকেই আর কি আন্দোলন কিভাবে পরিচালনা করা হয়েছে, তিনটি আন্দোলনের মধ্যে আপনার কাছে পার্থক্য কি কি লাগে? দেখুন, 69-এর বিষয়টা এই সেন্সে আলাদা, কারণ 69-এর আন্দোলনের পরবর্তী ফসল কিন্তু 1971-এর ওয়ার। সো একটা ওয়ার কিন্তু অনেক বিশাল ব্যাপার। সো 69-এর ম্যাস আপসার্চকে আমরা বিচার করতে গেলে ওয়ার দিয়ে বিচার করতেই হবে, কারণ 69-এর কন্টিনিউশনই 71 ওয়ার। বাট এগেইন, আপনি যদি আমাকে বলেন ব্রুটালিটির দিক থেকে বা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ইভেন্ট আপরাইজিংয়ের দিক থেকে, তাহলে এটা খুবই ইউনিক একটা বিষয়। কারণ 69-এ আপনি যদি ধরেন মানুষ, মানে এটা আসলে ক্ষমতার বিষয়, যেমন আমাদের প্রতিটা 69-এর আন্দোলনের পরে কিন্তু আইয়ুব খানের পতন, 90s আন্দোলনের পরে এরশাদের পতন, আর 24 আন্দোলনের পরে শেখ হাসিনার পতন। কিন্তু এই পতনের আগ পর্যন্ত যদি মানুষের মৃত্যুর কথা ধরেন, তাহলে 24-এর ধারে কাছে কিন্তু কিছু নাই। কারণ আপনি 69-এ দেখেন, এক আসাদের মৃত্যুতেই কিন্তু পুরো দেশ কেঁপে উঠেছিল। তার পরবর্তীতে 24-এ মতিউর, মানে 24 জানুয়ারি শহীদ মতিউর জেব, তারপরে ফেব্রুয়ারি মাসে সম্ভবত সার্জেন্ট জহুরুল হক আর শামসুজ্জোহর রাজশাহী ইউনিভার্সিটি। এটা একটা বড় ঘটনা। এক্স্যাক্টলি, এই চারটা মৃত্যু খেয়াল করেন। 90s-এ যদি আপনি যান, 90s-এ আমি আমার জানা মতে টোটাল মৃত্যুর সংখ্যা ছিল, সবচেয়ে প্রমিনেন্ট ডাক্তার মিলন আর মতিউর, শহীদ মতিউর, কিন্তু আপনি টোটাল মৃত্যু ছিল সম্ভবত 13, আমি যে ক্যালকুলেশন করেছি আমার ভুল না হয়ে থাকলে। আর আপনি এই 24-এ দেখেন, এখানে কিন্তু আবু সাইদ থেকে শুরু 2000-এর উপরে মানুষ। সো এটা কিন্তু ক্ষমতা কিন্তু আপনার আইয়ুব খানের মতো লৌহমানব মিলিটারি ডিকটেটর, এরশাদের মতো মিলিটারি ডিকটেটর, তারা 4টা মৃত্যু 13টা মৃত্যুর পরে ক্ষমতা ছেড়ে দিয়েছিল। এখানে 2000 মৃত্যুর পরেও সিভিলিয়ান একজন লিডার শেখ হাসিনা, উনি ক্ষমতা ছাড়তে চাচ্ছিল না। চিন্তা করেন যে আইয়ুব খান ছিল পশ্চিম পাকিস্তানে আর আমরা ছিলাম পূর্ব পাকিস্তানে, দুইটার মধ্যে কিন্তু অনেক জিওগ্রাফিক্যাল ডিফারেন্স, অনেক কিছু। তারপরেও 4টা মৃত্যুর পরে, আবার একই সাথে 90-তে চিন্তা করেন যে এরশাদ একটা মিলিটারি ডিকটেটর, 13টা মৃত্যুর পরে। কিন্তু এখানে আমার বারবার এই জিনিসটা, যে আমাদের মানুষের ক্ষমতা কতটুকু কুক্ষিগত করে থাকলে যে আপনি এতগুলা মৃত্যুর পরেও ক্ষমতা, শেখ হাসিনা আমার জানা মতে, যেটা আমাদের পত্রপত্রিকা রেকর্ডিং যেটা আসে বা এখন পর্যন্ত যেটা জানা গেছে, যদি ক্ষমতা ছাড়তে চাচ্ছিল না। এটা আসলে মিলিটারি যেহেতু আর তাকে ব্যাক করে নাই, এই কারণে ক্ষমতা উনি ছাড়তে বাধ্য হয়েছেন। ঠিক 90-এর অভ্যুত্থানে একই ঘটনা ঘটেছে। রাইট, এক্স্যাক্টলি। একটা হোসেন মোহাম্মদ এরশাদকে গিয়ে 3জন মিলিটারি জেনারেল
বলেছে Step এক্স্যাক্টলি down, রাইট we are কিন্তু not- ওই যে ওখানে we are not- সংখ্যাটা অনেক কম ছিল। আমি তোমার অনেক সংখ্যা কম। সো আমার কাছে মনে হয় যে এই 24-এর গণ অভ্যুত্থান এটা আসলে আর এতগুলো সিভিলিয়ানদের আমার কাছে মনে হয়, আমি জানি না, ইভেন আপনি যদি হিস্ট্রি South মামা Asiaর হিস্ট্রি history প্রফেসর তো বলতে জানি। পারবে, আমার ধারণা হিস্ট্রিতে কোনো জায়গায় এত সিভিলিয়ান ডেথ একটা Right. সিভিলিয়ান লিডারের আন্ডারে এইভাবে হয়েছে কিনা আমার জানা নাই। আমি যতদূর জানি আমার আমার কারসরি যে মানে হিস্ট্রি রিডিং তাতে আমার মনে হয় না এরকম নাই। সো হ্যাঁ, এই ক্ষেত্রে 24-এর গণ অভ্যুত্থান অবশ্যই খুবই কি বলবো যে এটা হচ্ছে এই সেন্সে ইউনিক। মানে এগেন আমাদের ওই যে আমাদের যেমন 69 বা 90-কে আমরা এখন যেভাবে বিচার করতে পারি, কারণ ইতিহাসের একটা বড় জিনিস কি যে সময় অনেকখানি পার হলে তখন আমাদের লেন্সটা বেটার হয়। তো আমার ধারণা 24-কে আমরা আরো বুঝতে পারবো যত সময় যাবে। আমার হিস্ট্রি প্রফেসর মামা যেটা বললো যে আমাদের একটা লক্ষ্য ছিল যে আমাদের স্বৈরাচার হটানো, সেটা আমরা হটিয়েছি, কিন্তু আমাদের দেশ পুনর্গঠন যেটা যে আমাদের 14 বছরের দুঃশাসনের কারণে দেশের যে কন্ডিশন রেখে গিয়েছে উনি, সেটাকে এখনো রিবিল করা যেটা, সেটা আমরা লক্ষ্যে পৌঁছাতে পারিনি অনেক দূরে। ফসলটা ঘরে তোলা যেটা সেটা আমরা আমাদের কবে লক্ষ্য তুলতে পারবো যেটা আমরা জানি ছিল না। অন্তত Right. হাসিনা থেকে বাঁচা এবং দেশের জন্য যেটা আমাদের সত্যি সত্যি যেটা বলা হয় স্বাধীনতার পর থেকে আমাদের যেটুকু কামনা ছিল, হ্যাঁ আমরা স্বাধীনতা পাইছি, মুক্তি তো পাইনি। বৈষম্যটা এখনো দূর হয়নি, সেই হ্যাঁ, বৈষম্য মুক্তি বিরোধী পাই, যেটা। বৈষম্য বিরোধী আন্দোলন, এই বৈষম্য ওই জায়গাগুলোতে আমাদের অবশ্যই আমি আশাবাদী মানুষ। হ্যাঁ। আচ্ছা, এই উত্তরের মধ্যেই পরের প্রশ্নের উত্তরও আছে, কিন্তু তারপরে যদি আপনি ভেঙে বলতেন। আমার পরের প্রশ্নটা হচ্ছে আইয়ুব, এরশাদ, হাসিনা কে সব থেকে বড় স্বৈরাচার? আমি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে তো আমি তো 24 খুব কাছাকাছি দেখেছি, Right. সাংবাদিক হিসেবে কাভারও করেছি। আমি শুধু সাংবাদিক না, আমি 18 জুলাইতে প্রোটেস্টর হিসেবে 6 ঘন্টা ধানমন্ডিতে পার্টিসিপেটও করেছি, আমি পুলিশের গুলি নিজে দেখেছি। সো সেই হিসেবে আমার জন্য 24-এর স্মৃতি তো খুবই খুবই মানে কি বলবো যে একেবারে আমার কাছে খুবই, আমি এখনো মাঝে মাঝে ওই দিনগুলোর কথা চিন্তা করি। সো আমার জন্য 24 খুবই বড় জিনিস। কিন্তু একই সাথে 69-এর যে বিষয়টা, 90-এর বিষয়ে আমি আসলে 90-টা আমি খুব ছোট ছিলাম। এরশাদকেও যে আমি এগেইন বললাম যে হাসিনা তুলনায় এরশাদকে এখন একটা সফট ডিক্টেটর মনে হয়। সো 90 ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ঠিক আছে, ওইটা একটা একরকম গণতান্ত্রিক আন্দোলনের সূচনা ছিল বাংলাদেশে। 90-তে আমাদের প্রথম গণতান্ত্রিক, আমাদের কি বলবো যে 90-তে এক ধরনের গণতন্ত্রের সূচনা হয়েছিল। কিন্তু 69 আমার যেহেতু এই শহীদ আসাদ পরিবারের সদস্য হিসেবে আমি যা শুনেছি তাতে আমাদের 69 অন্যরকম বড় একটা ব্যাপার। ব্যাপারটি ছিল, আমি তো বলেছি যে এতই প্রভাবশালী। আমার মনে আছে আসাদ মারা যাওয়ার পরে আন্দোলন যখন খুব বেগবান হয়ে গেল, গ্রামাঞ্চলে ছড়াইয়ে পড়লো, আন্দোলনের একটা বড় বিষয় ছিল যে আইয়ুব খানের প্রতি অনাস্থা। এই অনাস্থা দিবে কারা? আইয়ুব খান তো নিয়োজিত ছিল সাধারণ মানুষ দ্বারা না, তাকে তো ভোট দিছে কারা? 40,000 আর 40,000 এই পশ্চিম পাকিস্তানে ওই যারা বিডি মেম্বার বলতো তাদেরকে, অর্থাৎ ইউনিয়ন পরিষদের সদস্য যারা। আচ্ছা, আপনার কাছে আমার পরের প্রশ্নটা, আসাদকে নিয়ে তো আসাদ গেট বানানো হয়েছে, আইয়ুব পার্কের নাম চেঞ্জ করে আসাদ পার্ক করা হয়েছে, আইয়ুব এভিনিউ আসাদ এভিনিউ করা হয়েছে। আবার একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা মেডিকেলে গণজাগরণ নামে একটা স্থাপত্য বানানো হয়েছিল, পরে সেটা টিকেনি কোনো কারণে। এবং আপনি যেটা একটু আগে বললেন যে তরুণ প্রজন্ম যেভাবে আসাদকে নিয়ে জানার কথা ছিল ওইভাবে তো কি জানতে পারছে, আনা না, কথা মনে ছিল, রাখে নাই। সেটা কি? যেভাবে রাখা উচিত ছিল, যেভাবে যে ও বলেছে কিছু, হ্যাঁ। যে আসাদ তো মৃত্যু একটা বড় ফল ছিল, পরিণাম ছিল, পরিণতি ছিল, অর্থাৎ আমরা স্বাধীনতা পেয়েছিলাম, তাই না? একটা বড় জিনিস। তো এটা আসাদের যে আমরা সবসময় ওই কথাটা ছিল, আসাদের মন্ত্র, জনগণতন্ত্র, আসাদের চেতনা, আসাদের চেতনাকে নিয়ে আমরা শিবপুরে একটা কলেজ করলাম, অনেক মানুষ ছিল সর্বত্র, কত জায়গায় আসাদের নাম। আসাদ বলতে একটা চেতনার নাম। কেমন করে আমরা এমন স্বাধীনতা পেলাম, এটিতে আমাদের যেটা ছিল জনগণের আশা আকাঙ্ক্ষা, তার তো তার কাছে হলো না। কেন হলো না? এখানে আমাদের অনেক বড় ব্যর্থতা আছে, অনেকগুলি ব্যর্থতা আছে, সরকারের পর সরকার আছে। কোনো সরকার থেকেই আমরা সেই ধরনের জনগণের আশা পূরণের জন্য, আকাঙ্ক্ষা পূরণের জন্য না পাইনি। আচ্ছা ফয়সাল ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন, সেটা হলো আমি যেভাবে শুরু করেছিলাম যে 69-এর শহীদ আসাদ, তারপরে নূর হোসেন, তারপরে আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ এবং অন্তত 2000 মানুষ। আপনাদের তরুণরা তো প্রাণ দিচ্ছি, আমরা রক্ত ঝরাচ্ছি, কিন্তু আমাদের যে জন্য প্রাণ দিচ্ছি সেটা কি আসলে কখনো আসবে কিনা, এবং এবার যে রিফর্ম বা রাষ্ট্র সংস্কারের একটা আলাপ হচ্ছে সেটা নিয়ে আপনি কতটুকু আশাবাদী, এবং আজকের থেকে যদি 15 বছর পরে কি তরুণদেরকে আবারও কি প্রাণ দিতে হবে কিনা, এবং সেটা যদি হয় সেটা কতটুকু দুঃখজনক হবে? আমি আশা করি আর দিতে হবে না, এটুকু আশা তো করতে পারি। কারণ মানে একটা দেশের ইতিহাস, আমরা তো আজকে 71 থেকে ধরলে আমাদের ইতিহাস তো খুব বেশি দিনের না, এর মধ্যেই এরকম বড় বড় ঘটনা, এরকম তরুণদের তাদের জীবন দেওয়া, এই জিনিসটা তো আমরা আর চাই না। আমরা তো চাই, জেনুইনলি চাই যে আমাদের একটা গণতান্ত্রিক দেশ, আমাদের জেনুইন রিফর্ম আসুক, আমরা জেনুইনলি গণতন্ত্র চর্চা করতে পারি। সো আমার মনে হয় যে না, আর হয়তো দিতে হবে না।
আমরা এখন যে দেশটা পেয়েছি সেটাকে যদি আমরা সত্যিকার অর্থেই অনেস্ট ইন্টেনশনে যদি আমাদের এই দেশটাকে আমরা গড়ে তুলি, আমাদের আর দিতে হবে না। ফয়সাল মাহমুদ, মুনিরুজ্জামান, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। জি।